শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনতে যাচ্ছেন অশরীরীর সেই বিশেষ মুহূর্ত যেখানে সন্ধ্যার সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে শুরু হয় আমাদের ভয়ের যাত্রা। আজ শনিবার সন্ধ্যা ঠিক 7টা বাজে। সময়টা লক্ষ্য করুন, সন্ধ্যা 7টা এবং রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই সময়ে বাইরের অন্ধকার যেমন ঘন হতে থাকে, তেমনি একে একে খুলে যায় সেই সব দরজা যার অপর পাশে রয়েছে অজানা, অলৌকিক আর ভয়ঙ্কর সব সত্য ঘটনা। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি এপিসোড 84-এর দুটি এমন ঘটনা যা শুনলে আপনার শরীরের লোম খাড়া হয়ে যাবে। আপনার ঘরের জানালার পর্দার আড়ালেও লুকিয়ে থাকা ছায়া আপনাকে ভয় দেখাবে। মনে রাখবেন, সন্ধ্যা 7টা আর রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। আজকের প্রথম ঘটনাটি ঘটেছে বাংলাদেশের মাগুরা জেলায়। এটি সাধারণ গ্রাম যেখানে কালো জাদুর ভয়ঙ্কর থাবা পুরো একটি পরিবারকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। আর দ্বিতীয় ঘটনাটি এসেছে ভারতের বীরভূম জেলা থেকে, যেখানে একটি প্রাচীন ফেরিঘাটকে কেন্দ্র করে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা আজও মানুষকে রাতে ঘর থেকে বের হতে দেয় না। প্রতিটি ঘটনাই সাম্প্রতিক, প্রতিটি ঘটনাই সত্য, আর প্রতিটি ঘটনার সাক্ষী রয়েছেন একাধিক ব্যক্তি। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা আজকের এপিসোডে রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আপনি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। কারণ আজকের ঘটনাগুলো শুধু গল্প নয়, এগুলো সেই সব ঘটনা যা ঘটেছে আমাদের কাছাকাছি কোথাও, হয়তো আপনার পাশের গ্রামে, হয়তো আপনার জানা কোনো এলাকায়। তাহলে শুরু করা যাক এপিসোড 84, প্রথম ঘটনা। প্রথম ঘটনা, মাগুরার কালো জাদুর রাত, যে অভিশাপ মুছে দিয়েছিল পুরো পরিবারের অস্তিত্ব। প্রথম ঘটনাটি আমাদের পাঠিয়েছেন মোজাম্মেল হোসেন। মোজাম্মেল মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার একটি ছোট গ্রামের বাসিন্দা। গ্রামটির নাম আমতলী। মোজাম্মেল পেশায় একজন ছাত্র, কিন্তু তার চোখে দেখা সেই ভয়ঙ্কর সপ্তাহের ঘটনাগুলো আজও তাকে পাগলের মতো করতে পারে। অসংখ্য ধন্যবাদ মোজাম্মেলকে তার এই মর্মান্তিক সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি মোজাম্মেলের ভাষায় বলছি, যেভাবে তিনি আমাকে ফোন করে সবিস্তারে বর্ণনা করেছেন সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি। মোজাম্মেলের ভাষ্য মতে ঘটনার শুরুটা হয়েছিল 2024 সালের 5ই নভেম্বর। সেই দিনটি ছিল মঙ্গলবার। সন্ধ্যার পর থেকে আকাশে ছিল ঘন কালো মেঘ। গ্রামের মানুষজন তাড়াতাড়ি ঘরে চলে যায়, কিন্তু সেই রাতেই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা যা আজও আমতলী গ্রামের মানুষ ভুলতে পারেনি। মোজাম্মেলের বাড়ি গ্রামের একদম শেষ প্রান্তে। তাদের পাশের বাড়িতে থাকেন নুরু মিয়া। নুরু মিয়ার বয়স প্রায় 50। তিনি একজন দিনমজুর। তার স্ত্রী মরিয়ম বেগম, ছেলে সাব্বির বয়স 14 এবং মেয়ে তাসলিমা বয়স 9 নিয়ে তার সংসার। নুরু মিয়া ছিলেন খুব সাধারণ এক মানুষ, কিন্তু তার মধ্যমণি মানে নুরু মিয়ার ছোট ভাই সিরাজ মিয়া ছিলেন ভিন্ন রকমের। সিরাজ মিয়ার বয়স প্রায় 45। তিনি গ্রামের বাইরে একটি পুরনো কবরস্থানের পাশে একটি ছোট ঘরে থাকতেন। সিরাজ মিয়াকে নিয়ে গ্রামে নানা কথা ছিল। কেউ বলতেন তিনি আধ্যাত্মিক, কেউ বলতেন তিনি তান্ত্রিক, কিন্তু কেউ জানত না যে সিরাজ মিয়া আসলে চর্চা করতেন কালো জাদু। আর সেই কালো জাদুর ভয়ঙ্কর ফল ভোগ করতে হয়েছিল নুরু মিয়া ও তার পুরো পরিবারকে। ঘটনার 3 দিন আগে সিরাজ মিয়া মারা যায়। সিরাজের মৃত্যুটা ছিল খুবই অদ্ভুত। একদিন সকালে গ্রামের লোকজন দেখেন সিরাজের ঘরের দরজা খোলা। ভেতরে গিয়ে দেখেন সিরাজ মিয়া মাটিতে উপুর হয়ে পড়ে আছে। তার মুখ ছিল নীল, চোখ দুটি সম্পূর্ণ খোলা, আর তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল বিভিন্ন রকমের তাবিজ, পশুর হাড়, ওল্টানো কলসি আর কালো মোমবাতির সিঁদুরের দাগ। সবার ধারণা ছিল সিরাজ কোনো তন্ত্র সাধনার সময়ই মারা যায়, কিন্তু তার মৃত্যুর পর থেকেই শুরু হয় ভয়ঙ্কর ঘটনা। মোজাম্মেলের ভাষায় বলছি, সিরাজের প্রথম রাতেই প্রায় রাত 2টোর দিকে নুরু মিয়ার বাড়ি থেকে ভেসে আসে এক বিকট চিৎকার। সেটা কোনো মানুষের চিৎকার ছিল না, বরং ছিল মিশ্রণ, যেন কুকুরের ডাক, বেড়ার কান্না আর কোনো নারীর আর্তনাদ একসঙ্গে মিশে গেছে। মোজাম্মেল তখন জেগেছিল। তার ঘর থেকে নুরু মিয়ার বাড়ি খুব কাছেই। সে দরজা খুলে বাইরে তাকায়। কি দেখে? নুরু মিয়ার আঙিনায় জ্বলছে একটা নীল আলো। সেই আলো আস্তে আস্তে ঘুরছে, যেন কেউ নাচছে। আর আলোর মাঝখানে মোজাম্মেল স্পষ্ট দেখতে পায় একটা কালো ছায়া। সেই ছায়ার চোখ দুটি লাল। মোজাম্মেল সাহস করে আরো কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তে হঠাৎ করে বাতাসে ভেসে আসে একটা ফিসফিসনি। যা, তোর বাপেরও ক্ষমতা নেই আমাকে দেখার, যা, নইলে তোকে নিয়ে যাব। মোজাম্মেল দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সে সেদিন আর চোখ মেলেনি। পরের দিন নুরু মিয়ার বাড়ি গিয়ে দেখে তাদের ঘরের সব দরজা জানালা বন্ধ। ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। গ্রামের লোকজন ডাকাডাকি করে। অনেকক্ষণ পর দরজা খুলে নুরু মিয়া। তার মুখ ছিল ফ্যাকাশে, চোখ দুটি রক্তাভ। তিনি কাঁপা কাঁপা গলায় বলেন, রাতে আমার ছেলে সাব্বিরের ঘর থেকে আওয়াজ আসছিল। গিয়ে দেখি সাব্বির দেওয়ালের দিকে তাকিয়ে হাসছে। তার হাসি ছিল পাগলের মতো। আমি তাকে জিজ্ঞেস করি কি হয়েছে।
সে আমার দিকে তাকিয়ে বলে, আব্বা, চাচা এসেছে। চাচা বলে আমরা যেন তার ঘরে আসি, সে আমাদের সবাইকে নিয়ে যাবে। আমি ভয়ে পাগলের মতো হয়ে গেলাম। ঘটনা সেখানেই থেমে যায়নি। দ্বিতীয় রাতে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটে। রাত প্রায় 11টায় নুরু মিয়ার মেয়ে তাসলিমা হঠাৎ করে জোরে চিৎকার করে ওঠে। সে বলে, কেউ জানালায় টোকা দিচ্ছে, কেউ জানালায় টোকা দিচ্ছে। নুরু মিয়া জানালার পর্দা সরিয়ে দেখে বাইরে কেউ নেই, কিন্তু জানালার কাছে স্পষ্ট 5টি আঙুলের ছাপ। সেই ছাপগুলো ছিল লাল, যেন রক্তে ভেজা আঙুল দিয়ে কেউ চিহ্ন এঁকেছে। আর জানালার নিচের মাটিতে পড়েছিল একটি ছোট কালো পুতুল। পুতুলটির চোখের জায়গায় 2টি পুঁতি গাঁথা, আর পুতুলটির গায়ে লেখা ছিল সাব্বির নাম। নুরু মিয়া পুতুলটি হাতে নিতেই তার হাত জ্বলে যায়। তিনি পুতুলটি ফেলে দেন, কিন্তু সেই পুতুলটি আপনা আপনি উঠে দাঁড়ায় এবং হাঁটতে শুরু করে। নুরু মিয়া, তার স্ত্রী আর 2 জন ভয়ে এক জায়গায় জড়ো হয়ে যায়। গোটা রাত তারা চোখ বন্ধ করেন। পরের দিন সকালে গ্রামের মুরব্বীরা ও স্থানীয় ইমাম সাহেব ঘটনাস্থল পরিদর্শন করেন। ইমাম সাহেব বলেন, এটা সিরাজের কাজ। সিরাজ মারার আগে তার সমস্ত কালো জাদুর শক্তি আর অভিশাপ এই বাড়িতে রেখে গেছে, কারণ সিরাজ চাইতো তার ভাইয়ের পরিবারকে নিয়ে যেতে তার অশরীরী জগতে। ইমাম সাহেব একটি তাবিজ দেন নুরু মিয়াকে। বলেন, 7 দিন সকাল বিকেল দোয়া পড়তে হবে, তাবিজটি ঘরে ঝুলিয়ে রাখতে হবে। কিন্তু সেই রাতেই আরও ভয়ঙ্কর ব্যাপার ঘটে। 4র্থ দিনের রাতে সাব্বির ঘুম থেকে উঠে পড়ে যায়। সে ঘরের বাইরে চলে যায়। নুরু মিয়া তাকে খুঁজতে বেরিয়ে দেখে সাব্বির যাচ্ছে সেই কবরস্থানের দিকে যেখানে সিরাজের ঘর ছিল। নুরু মিয়া দৌড়ে গিয়ে সাব্বিরকে ধরে ফেলে, কিন্তু সাব্বিরের চোখে কোনো সাড়া নেই। তার মুখ থেকে বেরোচ্ছে একটা শক্ত গলার কণ্ঠ, ভাই, আমি কিন্তু তোমার ছেলেকে নিয়ে যাব। তুমি আমাকে আগেও ঠেকাতে পারোনি, এখনও পারবে না। নুরু মিয়া বুঝতে পারে এটা তার মৃত ভাই সিরাজের কণ্ঠ। সে সাব্বিরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। গ্রামের আরও কয়েকজন এসে সাব্বিরকে ঘরে নিয়ে যায়, কিন্তু সাব্বির তখন থেকে তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। সে এখন কথা বলে সিরাজের গলায়, সে এখন খায় সিরাজের পছন্দের খাবার, সে এখন ঘুমায় না রাতে, বরং সারা রাত দেওয়ালের দিকে তাকিয়ে হাসে। 5ম দিনে ঘটনাটি আরও ভয়াবহ রূপ নেয়। নুরু মিয়ার স্ত্রী মরিয়ম বেগম রাতে স্বপ্ন দেখেন সিরাজ তার কাছে এসে দাঁড়িয়েছে। সিরাজের পরনে কালো কাপড়, মাথায় জটাজুট, চোখ থেকে বেরোচ্ছে আগুন। সিরাজ বলে, বউ, তুমি আমার ভাবি, তুমি আমাকে খাওয়াতে না, আমি খাইনি, এখন আমাকে খেতে দাও, নইলে আমি সবাইকে নিয়ে যাব। মরিয়ম বেগম স্বপ্ন থেকে জেগে দেখেন তার শাড়ির আঁচল পুড়ে গেছে, তার বুকে স্পষ্ট 5টি আঙুলের দাগ। তিনি চিৎকার করে ফেলেন। নুরু মিয়া এসে দেখেন তার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে আছে। সেই রাতেই আরও একটি ঘটনা ঘটে। নুরু মিয়ার ঘরের ভেতরের দেওয়ালে হঠাৎ করে রক্তের মতো লাল রঙে লেখা উঠতে থাকে, সিরাজ জিন্দাবাদ, কালো জাদু জিন্দাবাদ। লেখাগুলো দেখতে থরথর করে কাঁপে সবাই। 6ষ্ঠ দিনে মোজাম্মেল নিজে প্রত্যক্ষ করে এক ভয়ঙ্কর দৃশ্য। সে তার ঘরের ছাদে বসেছিল। রাত প্রায় 3টের দিকে সে দেখে নুরু মিয়ার বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে 3টি কালো ছায়া। 3টেই একই রকম লম্বা, রোগা, মাথা নিচু করা, আর হাতে কিছু একটা জ্বলছে। মোজাম্মেল চিৎকার করে। ছায়াগুলো তার দিকে ঘুরে তাকায়। সবার মুখ জ্বলজ্বল করছে লাল আলোয়। তারপর ছায়াগুলো একসঙ্গে অদৃশ্য হয়ে যায়। মোজাম্মেল সেদিন থেকে জ্বরে পড়ে যায়। সে অসংলগ্ন কথা বলতে থাকে, ওরা আসবে, ওরা সবাইকে নিয়ে যাবে। 7ম দিনের ঘটনাটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর। এই ঘটনার পর আর কেউ আমতলী গ্রামের সেই বাড়ির পাশ দিয়ে যেতে চায় না। সেদিন রাতে গোটা গ্রাম জেগে ওঠে এক বিকট শব্দে। শব্দটি ছিল যেন হাজারো পাখির ডানা ঝাপটানোর শব্দ। তার সাথে মিশে আছে মানুষের আর্তনাদ, আর মাঝে মাঝে সিরাজের কর্কট হাসি। গ্রামের লোকজন ছুটে এসে দেখে নুরু মিয়ার বাড়িটি সম্পূর্ণ অন্ধকারে ঢেকে গেছে। ঘরের ভেতর থেকে নীল আলো বেরোচ্ছে। দরজা ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা করে কেউ, কিন্তু দরজা খোলা যায়নি, যেন কোনো অদৃশ্য শক্তি দরজা আটকে রেখেছে। পরদিন সকালে যখন সূর্য ওঠে তখন দরজা আপনি খুলে যায়। ভেতরে গিয়ে কি দেখা যায়? নুরু মিয়া, তার স্ত্রী মরিয়ম বেগম, ছেলে সাব্বির ও মেয়ে তাসলিমা 4 জন অজ্ঞান হয়ে পড়ে আছে। তাদের চারপাশে ছড়িয়ে আছে কালো মোমবাতির টুকরো, পশুর হাড়, আর মাঝখানে একটি কালো কাপড়ে মোড়ানো পুটলি। পুটলিটি খুলে দেখে ভেতরে একটি ছবি, সিরাজের ছবি, আর ছবির গায়ে লেখা, আমি আছি, আমি চিরকাল আছি।
নুরু মিয়া ও তার পরিবারকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে সবার অবস্থা কিছুটা ভালো হয়, কিন্তু সাব্বির আজও পুরোপুরি সুস্থ নয়। সে আজও মাঝে মাঝে সিরাজের গলায় কথা বলে। আজও সাব্বির রাতে ওঠে এবং বলে, চাচা ডাকছে, চাচা বলছে যেতে হবে। নুরু মিয়া তাদের বাড়ি ছেড়ে গ্রামের অন্য প্রান্তে চলে গেছে, কিন্তু সেই পরিত্যক্ত বাড়িটি আজও দাঁড়িয়ে আছে। আজও গ্রামের মানুষ রাতে সেই বাড়ির পাশ দিয়ে যেতে ভয় পায়, কারণ তারা শোনে বাড়ি থেকে ভেসে আসে কর্কট হাসি, কখনো বা সিরাজের গলায় তান্ত্রিক মন্ত্র, আর কখনো বা নীল আলো ঝলমল করে। মোজাম্মেল নিজে ঘটনার সাক্ষী। তিনি বলেছেন, আমি আজও সেই রাতের নীল আলো স্বপ্নে দেখি। আমি আজও সেই ফিসফিসানি শুনতে পাই। সিরাজ মরে গেছে, কিন্তু তার কালো জাদু মরেনি। সেটা এখনো বাস করে আমাদের গ্রামের সেই বাড়িতে। কেউ যেন সেখানে না যায়। আমি অনুরোধ করব, সন্ধ্যা 7টার পর, রাত 9টার পর কেউ যেন ওই বাড়ির কাছেও না যায়, কারণ সন্ধ্যা 7টা আর রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। আর ওই বাড়িতে অশরীরী এখনো রাজত্ব করে। এই ছিল আজকের প্রথম ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ, কারণ সন্ধ্যা 7টা আর রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর, যেখানে বাস্তব আর কল্পনার সীমানা মিলিয়ে যায় অন্ধকারের মতো অস্পষ্ট হয়ে। এখন দ্বিতীয় ঘটনার জন্য প্রস্তুত হন। এবার আমরা পাড়ি দেব ভারতের বীরভূম জেলায়, যেখানে একটি প্রাচীন ফেরিঘাটের রূপকথা নয়, বাস্তব। আর সেই বাস্তব আজও মানুষকে কাঁপায়। দ্বিতীয় ঘটনা, বীরভূমের ফেরিঘাটের আতঙ্ক, যে ঘাট পেরোলেই অদৃশ্য হয়ে যায় মানুষ। দ্বিতীয় ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সুদীপ কুমার ঘোষ। সুদীপ বীরভূম জেলার সিউড়ি শহরের বাসিন্দা। তিনি পেশায় একজন সাংবাদিক। 2024 সালের অক্টোবর মাসে তিনি বীরভূমের একটি প্রাচীন ফেরিঘাট নিয়ে প্রতিবেদন করতে গিয়ে নিজের চোখে দেখেন এমন কিছু ভয়ঙ্কর দৃশ্য, যা তাকে আজও মানসিক হাসপাতালে রাখতে বাধ্য করেছে। অসংখ্য ধন্যবাদ সুদীপকে আমাদের কাছে এই সত্য ঘটনা পৌঁছে দেওয়ার জন্য। ঘটনাটি সুদীপের ভাষায় বলছি, যেভাবে তিনি তার নোটবুকে লিখে রেখেছেন এবং তার ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের বিস্তারিত জানিয়েছেন, সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি। বীরভূম জেলার একটি ছোট নদীর তীরে অবস্থিত পুরনো ফেরিঘাট। নদীটির নাম ময়ূরাক্ষী। এই ঘাটটি প্রায় 300 বছরের পুরনো। ব্রিটিশ আমলে এই ঘাট ব্যবহার হতো নৌকা ও মানুষের চলাচলের জন্য, কিন্তু গত কয়েক দশক ধরে এই ঘাটের নাম শোনা মাত্রই মানুষ কেঁপে ওঠে। স্থানীয়দের মুখে মুখে ঘুরে বেড়ায় এক ভয়ঙ্কর ঘটনা। প্রতি অমাবস্যার রাতে ঠিক রাত 9টা থেকে ভোর 4টে পর্যন্ত এই ঘাটে নেমে আসে এক অশরীরী শক্তি। যারা সেই সময়ে ঘাটের কাছে যায় তারা আর ফিরে আসে না, আর যদি কেউ ফিরে আসে সে ফিরে আসে পাগল হয়ে। সুদীপ এই গুজবের সত্যতা যাচাই করতে গিয়েছিলেন, আর সেখানেই তিনি পড়েন এক ভয়ঙ্কর ফাঁদে। সুদীপের ভাষায় বলছি, 2024 সালের 28শে অক্টোবর, অমাবস্যার রাত। সুদীপ, তার ক্যামেরাম্যান সৌরভ এবং আরও 2 সহকর্মী নিয়ে পৌঁছান ময়ূরাক্ষী নদীর এই পুরনো ঘাটে। সময় প্রায় রাত 8টা। অন্ধকার। ঘাটের কাছে একটি পুরনো শ্মশান আছে। শ্মশান থেকে ভেসে আসছে কুকুরের ডাক। সুদীপ ক্যামেরা সেট করেন। ঠিক রাত 9টায় তারা সবাই দেখতে পান ঘাটের জলে শুরু হয় খেলা। জল আপনা আপনি ঘুরতে থাকে, ফেনা উঠতে থাকে, যেন নিচে কোনো বিশাল সাপ ঘুরছে। তারপর জলের মাঝখান থেকে একটি কুয়াশার মতো ধোঁয়া ওঠে। সেই ধোঁয়া ধীরে ধীরে ঘাটের দিকে আসতে থাকে। ধোঁয়ার ভেতর থেকে ভেসে আসে এক নারীর কান্না, তার সাথে হাজারো মানুষের ফিসফিসানি। সুদীপ ক্যামেরা চালু করে। তিনি ভাবছিলেন হয়তো এটি কোনো প্রাকৃতিক ঘটনা, কিন্তু পরবর্তী 10 মিনিট যা ঘটল তা তাকে এবং তার দলকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সুদীপের ক্যামেরার লেন্সে ধরা পড়ে ঘাটের পাথরগুলোর ওপরে একে একে বসছে অসংখ্য কালো ছায়া। কিছু ছায়া দেখতে মানুষের মতো, কিছু ছায়া দেখতে পশুর মতো, আর কিছু ছায়া ছিল আকারহীন।
সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে যখন সুদীপের সহকর্মী অরুণ, বয়স 30, হঠাৎ করে দৌড়ে ঘাটের দিকে যায়। অরুণের চোখ ছিল স্থির, মুখে কোনো ভাব নেই, যেন কেউ তাকে ডাকছে। সুদীপ ও সৌরভ চিৎকার করে অরুণকে থামানোর চেষ্টা করে, কিন্তু অরুণ থামে না। সে ঘাটের শেষ প্রান্তে গিয়ে দাঁড়ায়, তারপর জলে ঝাঁপ দেয়। সুদীপ জলে ঝাঁপ দিয়ে অরুণকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কি দেখে? অরুণ জলের নিচে অদৃশ্য হয়ে গেছে। জলের উপরে শুধু কুয়াশা আর ফেনা। তিনি ডুব দিয়ে খোঁজেন, কোনো লাভ হয়নি। অরুণ আর ফিরে আসেনি। পরবর্তী ঘটনা আরও ভয়ঙ্কর। সুদীপ যখন তীরে ফিরে আসে, দেখে তার অন্য সহকর্মী দীপঙ্কর, বয়স 28, অচেতন অবস্থায় পড়ে আছে। তার চোখ খোলা, কিন্তু তার পিউপিলগুলো সাদা হয়ে গেছে। তার মুখ থেকে বেরোচ্ছে একটি অদ্ভুত ভাষা যা সুদীপ বোঝে না। দীপঙ্করের হাতে একটি ছোট নৌকা খোদাই করা মূর্তি। মূর্তিটির চোখ দুটি লাল রং করা। মূর্তিটি কাঁপছে, যেন জীবন্ত। সুদীপ মূর্তিটি ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু মূর্তিটি আপনা আপনি ফিরে আসে আবার দীপঙ্করের হাতে। সুদীপ ভয়ে সেখান থেকে দৌড় দেয়। সৌরভও তার পেছনে দৌড় দেয়। ঘাট ছেড়ে তারা প্রায় 1 কিলোমিটার দূরে গিয়ে থামে। সেখানে এসে তারা দেখে তাদের ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ মুছে গেছে। বদলে সেখানে ধারণ হয়েছে শুধু একটি ছবি, একটি কালো নৌকা। নৌকায় বসে আছে মুখবিহীন 3 জন মানুষের আকৃতি, আর নৌকার মাঝি একজন বৃদ্ধ, যার চোখ নেই, মুখ নেই, শুধু একটি ফাঁকা গর্ত। সুদীপ ও সৌরভ রাত 3টে সিউড়ি থানায় গিয়ে ঘটনা জানায়। পুলিশ পরদিন সকালে ঘটনাস্থলে যায়। তারা নদীতে তল্লাশি চালায়। অরুণের কোনো সন্ধান পাওয়া যায়নি। দীপঙ্করকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দীপঙ্কর আজও সুস্থ নয়। সে মাঝে মাঝে ফিসফিস করে বলে, ওরা ডাকছে, ওরা সবাইকে নৌকায় তুলে নিয়ে যাচ্ছে। যে ওই ঘাট পেরোয় সে আর ফিরে আসে না। সুদীপ এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ে। তিনি কয়েক সপ্তাহ হাসপাতালে ছিলেন। তিনি এখন ওষুধ খান। তিনি বলেন, আমি নাস্তিক ছিলাম, আমি কোনো ভূতি বিশ্বাস করতাম না, কিন্তু অমাবস্যার সেই রাতে আমি যা দেখেছি তা বিজ্ঞান বা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। সেখানে কোনো প্রাকৃতিক ঘটনা ছিল না, ছিল এক অশরীরী শক্তি, যার ক্ষমতা আমাদের বোধের বাইরে। স্থানীয় বাসিন্দারা বলেন, এই ফেরিঘাটে গত 100 বছরে অন্তত 27 জন নিখোঁজ হয়েছে। সবার শেষ সাক্ষী বলেছে, তারা ঘাটের কাছে গিয়ে দেখেছে এক কালো নৌকা, নৌকায় একজন বৃদ্ধ মাঝি, আর সেই বৃদ্ধ ডাকছে, ওহে, পার হতে চাও? আসো, নৌকায় ওঠো। যারা নৌকায় ওঠে তারা আর ফিরে আসে না। কেউ কেউ আবার বলে, নৌকায় ওঠার আগেই যদি কেউ সেখান থেকে পালিয়ে আসে, তারপরেও তাদের শরীরে আঁচড়ের দাগ, ভুতুরে স্বপ্ন, এবং কখনো কখনো ঘাটের কাছাকাছি যাওয়ার সময় তারা শোনে সেই একই ডাক, আসো, আসো, অনেক দূর যেতে হবে। সুদীপের ভাষায় আরেকটি ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। স্থানীয় এক বৃদ্ধা, বয়স প্রায় 90, যার নাম পূর্ণিমা দেবী, তিনি জানান এই ঘাটটি আসলে কোনো সাধারণ ঘাট নয়। এটি তৈরি করা হয়েছিল এক কালো জাদু তান্ত্রিকের আদেশে, যিনি চেয়েছিলেন মৃত্যুর পরেও তিনি নদী পেরিয়ে অশরীরী জগতে যাতায়াত করতে পারবেন। সেই তান্ত্রিকের নাম ছিল বামাচারী ভৈরব। তিনি নাকি প্রতি অমাবস্যার রাতে ময়ূরাক্ষী নদীর জলে নিজের আত্মাকে বিচরণ করান, আর তার নৌকায় যে ওঠে সে হয়ে যায় তার চিরকালীন দাস। পূর্ণিমা দেবী বলেন, আমি ছোটবেলায় দেখেছি ওই ঘাট থেকে মানুষ অদৃশ্য হয়ে যায়। আমার মা আমাকে বলতেন, কখনো রাতে ঘাটের কাছে যেও না, কারণ ভৈরবের নৌকা শুধু অমানুষ্যার রাতেই আসে না, সে কখনো কখনো পূর্ণিমার রাতেও আসে। আর যাদের ডাকে তারা সাধারণ মানুষ নয়, তাদের শরীরে কোনো অশরীরী শক্তি আগে থেকেই থাকে। যার শরীর পরিষ্কার তাকে ভৈরব ডাকে না, কিন্তু যার অন্তরে কালো দাগ সেই তো ডাক শোনে। সুদীপ নিজের ঘটনায় আরও বলে, আমি ফিরে আসার পর অনেক রাতই স্বপ্ন দেখি। স্বপ্নে দেখি সেই কালো নৌকা, ভৈরব দাঁড়িয়ে আছে। সে আমার দিকে হাত বাড়ায়, বলে, আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি, তুমি একদিন আসবে। সবাই আসে। আমি চিৎকার করে জেগে উঠি। জানি না কবে আমার সেই নৌকায় ওঠার পালা আসবে, কিন্তু আমি অনুরোধ করব, আপনারা কেউ বীরভূমের এই পুরনো ফেরিঘাটে রাতে যাবেন না। বিশেষ করে অমাবস্যার দিন তো একেবারেই না, কারণ সন্ধে 7টা আর রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর, আর এই ঘাটে অশরীরীর আসর চিরকাল বসে।
সুদীপের ঘটনার পর স্থানীয় প্রশাসন ঘাটটিতে সাইনবোর্ড বানিয়েছে। রাত 8টার পর এই ঘাটে যাওয়া নিষিদ্ধ। অমাবস্যার দিন সম্পূর্ণ বন্ধ, কিন্তু মানুষ এখনও নিখোঁজ হয়। গত ডিসেম্বর মাসেও আরও 2 যুবক এই ঘাটে গিয়ে ফিরে আসেনি। তাদের বাড়ির লোকজন থানায় জিডি করেছে, কিন্তু পুলিশ কিচ্ছু করতে পারেনি। আজও সেই ঘাট দাঁড়িয়ে আছে। আজও রাত নামলেই সেখানে জলে নীল আলো, ভাসে কান্নার শব্দ, আর ওঠে সেই একই ফিসফিসানি, আসো আসো, নৌকায় ওঠো। সুদীপের শেষ কথাগুলো শুনুন। আমি একজন সাংবাদিক, আমি হাজারো ঘটনা দেখেছি, কিন্তু এই ঘটনা আমাকে বদলে দিয়েছে। আমি আজ বিশ্বাস করি পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে মৃতরা এখনো বিচরণ করে। শুধু বিচরণ করে না, তারা আমাদের ডাকে, তারা আমাদের নিয়ে যেতে চায় তাদের জগতে। সেই জগৎ থেকে ফেরার পথ নেই। তো ভাই, রাতে ঘর থেকে বেরোবেন না, অশরীরীর ডাকে সাড়া দেবেন না, আর কোনো অজানা ঘাটে, অজানা জায়গায় কখনো রাত 9টার পর পা দেবেন না। কারণ সেই সময়গুলো শুধু আমাদের জন্য নয়, সেই সময়গুলো অশরীরীদেরও। আর অশরীরীদের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। আমি অশরীরী আজ বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন এক ভয়ের সন্ধ্যায়। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।